KTV Originals। নমস্কার, স্টেডিয়াম বুলেটিনে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা, আমি রয়েছে অনন্যা, আর আমার সঙ্গে রয়েছে জয়জ্যোতি। পাওয়ার বাই SNU, co-powered by Campa Energy, co-presented by Jack Oliver, gift partner Assure। আমার সঙ্গে রয়েছে জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতিদা, যে বিষয়টা আমরা দেখছি, ভারত পাকিস্তান ক্রিকেটাররা ফাইনালের কয়েক ঘন্টার আগে যেন কোথাও গিয়ে শাস্তির মুখে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, শাস্তির মুখে সূর্যকুমার যাদব, হ্যারিস রাউফ এবং একই সঙ্গে ফারহান। আমরা জানি কি হয়েছিল ভারত পাকিস্তান ম্যাচে, এবং তাদের যে অভিব্যক্তি ছিল সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি ICC, এবং সেই জন্য শাস্তির মুখে পড়তে হচ্ছে। আমি বলে দিই, পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি, ফারহান AK-47 সেলিব্রেশনের জন্য তাকে শাস্তি ঠিক দেওয়া হয়নি, তাকে সতর্ক করা হয়েছে। তবে হ্যারিস রাউফ, যিনি প্লেন ক্র্যাশ সেলিব্রেশন করেছিলেন একদম ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন, যখন তিনি বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করছিলেন, সেই সময় গুটি কয়েক সমর্থক, ভারতীয় সমর্থক কোহলি বলে তাকে উত্তেজিত করার চেষ্টা করছিল। কারণ আমরা জানি যে মেলবোর্নে বিরাট কোহলি একটা দুর্দান্ত শট খেলেছিলেন না এই হ্যারিস রাউফের বলেই, এবং সেটা একদম স্ট্রেটে 6 মেরেছিলেন না, এবং সেই জন্য কোহলির সেই নামটা দিয়ে বারবার খোঁচা দেওয়ার চেষ্টা ভারতীয় ক্রিকেট অনুরাগীদের, এবং তারপর একটা এরকম অভিব্যক্তি যেটা সাংঘাতিকভাবে কিন্তু বিতর্ক তৈরি হয়, এবং তারপর ICC তরফ থেকে তাকে তলব করা হয়। এবং এই দুজন ক্রিকেটার, এই হ্যারিস রাউফ এবং ফারহান, দুজনেই কিন্তু বলেন যে তারা ক্রিকেটীয় সংস্কৃতির বাইরে গিয়ে কিছু করেনি। বিশেষ করে বলবো যে ফারহানের কথা, তিনি বলছেন যে আমি যে সেলিব্রেশনটা করেছি সেটা এর আগেও পাকিস্তান ক্রিকেট সংস্কৃতিতে করা হয়েছে, মানে আগেকার ক্রিকেটাররা করেছেন, তাই ICC তার বিরুদ্ধে সেভাবে স্টেপ নিতে পারেনি। তবে হ্যারিস রাউফকে শাস্তি দিয়েছে, ম্যাচ ফি 30% কেটে নেওয়া হয়েছে। একই রকমভাবে সূর্যকুমার যাদব যেমন বলেছেন যে পেহেলগাম কাণ্ডে যারা নাকি নিহত হয়েছেন, মানে জঙ্গি হামলায় যে যারা নিহত হয়েছেন তাদের পাশে রয়েছে, প্রেস কনফারেন্সে তিনি এটা বলেছেন, এবং সেটার জন্যও কিন্তু তার মানে ম্যাচ ফি 30% কেটে নেওয়া হচ্ছে, এরকম খবর ICCর তরফ থেকে। তবে অনন্যা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচটা শুধুমাত্র কিন্তু সবুজ গালিচায় হচ্ছে না, সবুজ গালিচার বাইরেও হচ্ছে। সূর্যকুমার যাদবের ম্যাচ ফি 30% কেটে নেওয়া হচ্ছে, এটা এমন কিছু বিরাট যে মানে ক্ষতি হবে সূর্যকুমারের তা নয়, কিন্তু তা সত্ত্বেও এই সম্মানের লড়াই হারতে রাজি নয় BCCI, এবং সেই জন্যই BCCI পাল্টা দিয়েছে, মানে শাস্তি মুকুব করার জন্য এর বিরুদ্ধে পাল্টা আবেদন BCCI তরফ থেকে। তাই বলাই যায় যে এই মুহূর্তে ম্যাচ মানে সামনে, আমরা জানি কয়েক ঘন্টা পর এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে, তার আগে কিন্তু ম্যাচ চলছে, এবং ম্যাচটা সম্মানের চলছে। যদি 10% করতো বা 5% ম্যাচ ফির 5% কেটে নেওয়ার কথা বলা হতো সূর্যকুমার যাদবের পারিশ্রমিক থেকে, তাহলেও আমি নিশ্চিত BCCI কিন্তু পাল্টা দিত, এবং এক্ষেত্রে যখন নাকি 30% ম্যাচ ফির কেটে নেওয়া হবে বলা হয়েছে ICCর তরফ থেকে, যেটা রিচি রিচার্ডসন বলেছেন, তখন BCCIও কিন্তু শাস্তি মুকুব করার জন্য পাল্টা আবেদন করেছে। দেখা যাক কি হয়, এই ম্যাচটা কিন্তু এখনো চলছে। জয়দা, ফাইনালের কি প্রভাব পড়তে পারে? দেখো, ফাইনালের আগে এই মানে ভারত পাকিস্তান ফাইনাল হচ্ছে, এটা কিন্তু সাংঘাতিক একটা আবহ তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই। 28শে সেপ্টেম্বর ষষ্ঠীর রাতে কি হতে চলেছে বলা খুব মুশকিল। তুমি যদি টিম হিসেবে দেখো, ভারত অবিসংবাদীভাবে কিন্তু ফেভারিট, এটা বলার কোথাও অপেক্ষা রাখে না। তবে ওই যে পাকিস্তান টিমটাকে নিয়ে কোনো প্রেডিকশন হয় না, কখন যে কি করে ফেলতে পারে বলা খুব মুশকিল। আগে আমরা বলতাম যে দু ধরনের পাকিস্তান রয়েছে, দুটি পাকিস্তান দল আমরা মনে করি, কোন দিন কোন পাকিস্তান খেলবে বলা খুব মুশকিল। তবে ফাইনালের লড়াইটা স্নায়ুর লড়াই হবে, মনস্তাত্ত্বিক লড়াই হবে, শুধুমাত্র ক্রিকেটীয় দক্ষতার লড়াই হবে না। তাই এটা বলা বাহুল্য যে প্রেশার থাকবে, এবং প্রেশার চ্যাম্পিয়ন ক্রিকেটাররা জয় করতে জানে, এবং তারাই চ্যাম্পিয়ন হয় যারা নাকি স্নায়ুর লড়াইটা জিততে পারে, একই সঙ্গে ক্রিকেটীয় দক্ষতাকে কাজে লাগিয়ে। তাই সেই ম্যাচে প্রভাব তো পড়বে, এবং অন্যান্য প্রভাবও থাকবে। আমি নিশ্চিত গৌতম গম্ভীর তার ক্রিকেটারদের বলবেন যে সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র স্টিক টু বেসিক্স এবং ম্যাচের উপরই কনসেন্ট্রেট করো, এবং আশা করবো যে একটা উপভোগ্য ফাইনাল হতে চলেছে এশিয়া কাপে ভারত পাকিস্তানের মধ্যে। জয়, বুমরা কাইফ নিয়ে কি বিতর্ক চলছে? দেখো, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করছে, এবং একই সঙ্গে আরও একটা টপিক কিন্তু উঠে আসছে
জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ কাইফ একটা কথা বলেছেন জসপ্রীত বুমরা সম্পর্কে, এবং যেটা বলেছেন যে আগে যখন রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন তখন খুব ভালো মতো ব্যবহার করা হতো জসপ্রীত বুমরাকে। যখন আমরা দেখতাম যে প্রথম ওভার করছেন, তারপর আবার 13 ওভার, তারপর আবার 17 ওভার, তারপর আবার 19তম ওভার করছেন জসপ্রীত বুমরা। কিন্তু এখন আমরা যেটা দেখছি প্রথমেই 3 ওভার করিয়ে নেওয়া হচ্ছে, এবং তারপরে একদম মানে ওই সেই লাস্ট 14 ওভারের মধ্যে একটা ওভার করছেন জসপ্রীত বুমরা। এটা মোহাম্মদ কাইফ বলেছেন যে এটা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, মানে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, সূর্যকুমার যাদব সঠিকভাবে ব্যবহার করছেন না। তো এই যখন নাকি তিনি এই কথাটা বলেছেন, এটা টুইট করেছেন, ঠিক তখনই কিন্তু পাল্টা জসপ্রীত বুমরা কমেন্ট করেছেন। তিনি যেটা বলছেন যে তিনি মোহাম্মদ কাইফকে অ্যাড্রেস করে সেখানে লিখছেন যে তুমি আগেও মিথ্যে বলেছিলে, এখনো সেটা বলছো, এখনো মিথ্যে বলছো। তাই এই দুজনের মধ্যে কিন্তু একটা লড়াই দেখা যাচ্ছে। তবে পাল্টা মোহাম্মদ কাইফও বলেছেন যে যেটা বলেছি সেটা তোমার ভালোর জন্যই বলেছি, আমি তোমার শুভাকাঙ্ক্ষী এবং আমি চাইবো যে তুমি খুব ভালো পারফরমেন্স দাও, কারণ এই মুহূর্তে অন্যতম সেরা বোলার ভারতের, এটা বলার অপেক্ষা রাখে না। এবং ভারতীয় দলের জার্সি গায়ে সাফল্য পেলে কি মানে আনন্দ হয় সেটা আমি জানি, এটা মোহাম্মদ কাইফ বলছেন। তাই একটা ছোট্ট বিতর্ক দুজনের মধ্যে, আশা করবো সেটা মিটে যাবে। মোহাম্মদ কাইফও অনেক অবিস্মরণীয় জয়ের নায়ক, ন্যাট ওয়েস্টের জয়ের নায়ক, আরও ভালো ভালো ম্যাচ জিতিয়েছেন পাকিস্তানে, আমার মনে পড়ে রাহুল দ্রাবিড়কে সঙ্গে করে ম্যাচ জেতা, এবং একই সঙ্গে ওয়ার্ল্ড কাপে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা, অনেক ভালো ভালো ম্যাচ জিতেছেন। তাই তিনি অনেক বড় ক্রিকেটার। হয়তো যেটা বলেছেন জসপ্রীত বুমরা সম্পর্কে পজিটিভ, মানে ইতিবাচকভাবেই নেওয়া উচিত জসপ্রীত বুমরার। এবং এখন অনেক রকম বিষয় রয়েছে, মানে জসপ্রীত বুমরার ফিটনেস ইস্যুটাও রয়েছে, তাই হয়তো গা গরম যতক্ষণ রয়েছে, তাই টানা 3 ওভার হয়তো তিনি করে নিতে চাইছেন, সেটাও একটা কারণ হতে পারে। তাই কি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে জসপ্রীত বুমরা, সেটা একমাত্র এবং শুধুমাত্র জসপ্রীত বুমরাই বলতে পারবেন, এবং সেই মতোই বোধহয় জসপ্রীত বুমরা বলছেন তার ক্যাপ্টেনকে, এবং সেই অনুযায়ী সূর্যকুমার যাদব হয়তো তাকে চালনা করছেন। আমরা এই নিয়ে আলোচনায় ফিরবো, তবে স্টেডিয়াম বুলেটিনে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিন নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, এবার যে প্রশ্নটা রাখবো, অস্ট্রেলিয়া এর বিরুদ্ধে রেকর্ড রান চেস করে জয় ভারতের, কি বলবে? একদমই, অস্ট্রেলিয়ার এর বিরুদ্ধে দুর্দান্ত জয়, এবং 413 রান, নট এ ম্যাটার অফ জোক, 413 রান জয়, মানে তারা করে জেতা একটা অ্যাচিভমেন্ট অবশ্যই। এবং আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন KL রাহুল, এবং তিনি ঝালিয়ে নিচ্ছেন। সামনে তো টেস্ট সিরিজ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে হবে, তারপরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে এই দেশের মাটিতে। তিনি নিজেকে ঝালিয়ে নিচ্ছেন এবং অসম্ভব ভালো টেস্ট ব্যাটার এই KL রাহুল। টেকনিক অসাধারণ, যা বডি মুভমেন্ট হয়, যেভাবে ব্যাট এবং পা চলে, একদম ধ্রুপদী ক্রিকেটের মানে ধ্রুপদী ক্রিকেট যেন বিরাজ করছে তার মধ্যে। আজকে 176 রানের একটা ইনিংস খেলেছেন এই KL রাহুল। এবং সাই সুদর্শন, অনেকেই বলেন যে IPL-এ তার পারফরমেন্স দেখে টেস্টে তাকে সিলেক্ট করা হয়েছে, তিনি বোধহয় আজকে তার উত্তরটা দিলেন। অস্ট্রেলিয়ার এর বিরুদ্ধে তার 100 রান, এবং তিনি ধীরে ধীরে যে ভারতীয় সিনিয়র দলেও জায়গাটা পোক্ত করার জন্য প্রস্তুত হচ্ছেন, সেটা কিন্তু আজকের এই ইনিংসটা তার স্টেটমেন্ট। তাই এটাই বলবো যে দুর্দান্ত জয়, 413 রান তারা করে জয়, এটা একটা রেকর্ড। এবং জয়ের 2 কাণ্ডারি অবশ্যই KL রাহুল, এবং অপরদিকে সাই সুদর্শন। আরও একটা কথা বলে রাখি যে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ তো শুরু হচ্ছে আমরা জানি 2রা অক্টোবর থেকে। তবে তার আগে খারাপ খবর, ওয়েস্ট ইন্ডিজ শিবিরে যেটা খবর সেটা হচ্ছে সামারা জোসেফ, তাদের অন্যতম প্রধান ভরসা ফাস্ট বোলার, তিনি কিন্তু চোটের কারণে ছিটকে গিয়েছেন, এবং তার পরিবর্তে হিসেবে এসছেন জোহান লেইন। তাই প্রথমেই ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজার ওয়েস্ট ইন্ডিজ কি আদৌ কোনো লড়াই দিতে পারবে এই ভারতের বিরুদ্ধে, সেটা অবশ্যই সময় বলবে। তবে তার আগে বিরাট ধাক্কা, কারণ এই সামার জোসেফের ওপর অনেক কিছু নির্ভর করছিল, তাদের এই ভারতের পারফরমেন্স কীরকম হবে তা অনেকাংশে নির্ভর করছিল এই ওয়েস্ট ইন্ডিজ বোলারের ওপর। তবে চোটের কারণে আনফর্চুনেটলি তিনি কিন্তু ছিটকে গিয়েছেন, এবং তার জায়গায় আরও একবার বলে দিচ্ছি যে জোহান লেইনকে নেওয়া হয়েছে। অনন্যা, এই মুহূর্তে ভারত শ্রীলঙ্কার ম্যাচের কি আপডেট জয়জ্যোতি? দেখো, ভারত শ্রীলঙ্কা ম্যাচের যেটা আপডেট, ভারতের ব্যাটিং তো আমরা দেখেছি, এবং ভারত
ব্যাটিং করেছে আজকে, দুর্দান্ত রানও করেছে, 202 ভারতের রান আজকে। আর অভিষেক শর্মা নিয়ে কি বলবো, মানে অভিষেক শর্মা যেন দিন দিন অবাক করছেন প্রত্যেককে। পরপর 3টি অর্ধশত রান, বাঁহাতি সেহওয়াগ বলবো না কি বলবো, মানে অভিষেক শর্মার ব্যাটিং দেখলে মনে হয় যে পৃথিবীটা এখনো সুন্দর। অভিষেক শর্মা আজকে 31 বলে 61 রান করেছেন এবং তার এই রান সংখ্যারটাকে বাদ রেখে আমি যদি স্ট্রাইক রেটটা বলি, প্রত্যেকটা ম্যাচে স্ট্রাইক রেট কিন্তু 200 অথবা 200-র কাছাকাছি। আজকে স্ট্রাইক রেট হচ্ছে 196 পয়েন্ট সামথিং। তাই এটাই বলবো যে এই অভিষেক শর্মা অ্যাসেট, মানে টি-20 ক্রিকেটে অবশ্যই অ্যাসেট। এবং সেই জন্য আমি এর আগের দিনও বলছিলাম স্টেডিয়াম বুলেটিনে যে খবরটা ব্রেক করেছিলাম, যে এই অভিষেক শর্মাকে কিন্তু নজরে রাখছে ভারতীয় সিলেক্টররা। এবং অস্ট্রেলিয়ার মাটিতে যে একদিনের সিরিজ হবে সেখানে অভিষেক শর্মার নাম যদি দেখা যায়, আরও একবার বলছি, একদিনের সিরিজ যে খেলবে ভারত 19 অক্টোবর থেকে, সেখানে অভিষেক শর্মার নাম যদি স্কোয়াডে দেখেন তাহলে কিন্তু অবাক হবেন না। কারণ অভিষেক শর্মা বাধ্য করছে যে তার নামটা যাতে ভাবে সিলেক্টররা। এবং ওই যে আছে না যে যদি সিলেক্টররা ইগনোর করে তাহলে সিলেক্টরদের ওই দরজায় গিয়ে ধাক্কা দাও, এবং ধাক্কা তো এইভাবে দেওয়া যাবে না, রান করে দিতে হবে। এবং পরের পর ম্যাচে রান করছেন, 3টে পরপর অর্ধশত রানের হ্যাট্রিক এই অভিষেক শর্মার। এবং আজকেও ভারত একটা বিশাল স্কোর করছে। তবে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করছে এই মুহূর্তে, ম্যাচ চলছে যখন স্টেডিয়াম বুলেটিন এই মুহূর্তে যখন স্টেডিয়াম বুলেটিন চলছে সেই সময় ম্যাচ চলছে, তাই শেষমেশ কি হয় এটা দেখার বিষয়। তবে অবশ্যই আজকে যার কথা বলবো অভিষেক শর্মার সঙ্গে সঙ্গে তিলক বর্মাকে নিয়ে বেশি আলোচনা করা হয় না। তিলক বর্মা কিন্তু স্পেশাল প্লেয়ার এবং বড় মঞ্চে কীভাবে পারফর্ম করতে হয় তিনি জানেন। আর তিলক বর্মা আজকেও 34 বলে 49 রানের একটা ইনিংস খেলেছেন। এবং সঞ্জু স্যামসন, তার ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা হচ্ছিল, তাকে গত ম্যাচে ব্যাটিং করানোই হয়নি, আজকে কিন্তু আবারও 5 নম্বরে তাকে নামিয়েছে এবং তিনিও একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন। 23 বলে 39 রান করে 169.57 স্ট্রাইক রেট। তাই সঞ্জু স্যামসন তার তরফ থেকেও কিন্তু একটা চেষ্টা করছে একটা স্টেটমেন্ট দেওয়ার। এখন স্টেডিয়াম বুলেটিনে আমাদের সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিন নিয়ে। জয়জ্যোতি, আমরা প্রত্যেকদিন দর্শকদের জন্য কুইজ রাখি। গতকাল কুইজের উত্তরটা ঠিক কি ছিল আর কে জিতেছেন? আমি আগেই বলে দিই যে আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য মানে এটাই বলছেন যে তিনি ভেবেছিলেন যে কেউ না কেউ সঠিক উত্তর দেবেন গতকালের প্রশ্নে, তবে আনফর্চুনেটলি কেউ সঠিক উত্তর দিতে পারেননি। আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে নন কমিটেন্ট। সচিনকে এই নামে ডাকা হতো, সঞ্জয় মঞ্জরেকর নামটা দিয়েছিলেন। যেহেতু সচিনকে যদি কিছু প্রশ্ন করা হতো বা কিছু বলতে বলা হতো তখন তিনি এমন একটা জায়গায় থাকতেন যে মাঝামাঝি, মানে তীব্রভাবে কিছুই বলতেন, এবং সেই জন্য তাকে মজা করে এই নামই রাখা হতো, এনসি, নন কমিটেন্টের। তাই দুঃখিত যে অ্যাশিওরের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া যাচ্ছে না আজকে কাউকে। তবে আজকের প্রশ্নটা করে ফেলি। হ্যাঁ, একদম। আজকের প্রশ্ন হচ্ছে যে আমি এক ভারতীয় ব্যাটার কোনো এক ভারত পাকিস্তান ম্যাচে, বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে জেতাই, এবং সেদিনই ম্যাচ জেতার পর সেলিব্রেশন করতে করতে একটি চাইনিজ স্টলে পৌঁছে যাই এবং ভুল করে সেই চাইনিজ স্টলে আমি আমার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা ফেলে আসি। আমি কে? আশা করব এই উত্তরটা দিতে পারবেন এবং অনেকেই দিতে পারবেন। তবে লাকি উইনার জিতে যাবেন অ্যাশওয়ের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। জয়, আবার আমরা প্রশ্নে ফিরবো। ফাইনালে ভারতীয় টিম কম্বিনেশন কেমন হতে চলেছে? দেখো, আজকে আমরা দেখেছি যে দুটো পরিবর্তন, এবং খুব ভালো মতোই দেখলাম যে অর্শদীপ এবং একই সঙ্গে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। তবে প্রথম 2 ওভারে তারা যা রান দিয়েছেন, আমি নিশ্চিত যে পাকিস্তান ম্যাচে কিন্তু এই টিম কম্বিনেশন থাকবে না, মানে আগের টিম কম্বিনেশনটাই থাকবে, যেটা সেট টিম কম্বিনেশন। জসপ্রীত বুমরা ফিরবেন এবং অপরদিকে শিবম দুবিও ফিরবেন। আজকে দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে এবং এই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে, দুজনই তরতাজা হয়ে ফিরবেন। এবং শিবম দুবের যথেষ্ট ভালো পারফরমেন্স বল হাতে আমরা দেখেছি, এবং ব্যাট হাতে হয়তো খুব একটা কিছু করতে পারেননি, তবে ব্যাট হাতেও তিনি কার্যকরী ভূমিকা পালন করতে পারেন যে কোনো সময়। আর জসপ্রীত বুমরাকে নিয়ে বলার কিছুই নেই, একটা ম্যাচে 45 খাওয়ার পর অনেক সমালোচনা হয় এবং তারপরে কীভাবে কামব্যাক করতে হয় তিনি খুব ভালো মতন জানেন। জয়, সূর্যকুমারের অফ ফর্ম কি ভাবাবে?
দেখো, সূর্যকুমার যাদব পাকিস্তান ম্যাচে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, এটা ঠিকই। তবে তারপর কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থতা। আজকেও 13 বলে 12 রানের একটা ইনিংস। তবে এরা না চ্যাম্পিয়ন প্লেয়ার, এরা মঞ্চ খোঁজে। এবং আমি নিশ্চিত যে মিস্টার 360 ডিগ্রি, মানে মিস্টার 360, ভারতের মিস্টার 360 অবশ্যই জ্বলে উঠবেন 28 তারিখ, 28শে সেপ্টেম্বর। কারণ স্পেশাল ডে এবং বড় মঞ্চে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা পারফর্ম করতে জানেন। রবীন্দ্র ডিসিলভাও পারফর্ম করেছেন একটা সময় ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, ফাইনাল মনে পড়ে 96-এর, মাইকেল ভিভান, স্টিভ ওয়া। আমি সূর্যকুমার যাদবকে এতটুকু না বাড়িয়ে সেই তালিকায় রাখতে চাইছি। এবং মহেন্দ্র সিং ধোনি যদি 2011 সেই 2রা এপ্রিলের রাতে 91 করতে পারেন, আমরা আশা করব যে 2025-এর 28শে সেপ্টেম্বরের রাতেও সূর্যকুমার রাতের আকাশে সূর্যোদয় ঘটাবেন। জয়জ্যোতি, সিএবিতে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা জানি যে মসনদে বসেছেন, সিএবির মসনদে, এবং আজকে কিন্তু জরুরি একটা বৈঠক ছিল সিএবির তরফ থেকে। এবং সেই বৈঠকে আজকে মানে সৌরভ গাঙ্গুলি নেতৃত্ব দেন। আমি জানিয়ে রাখি যে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে তিনি বৈঠক করেন এক প্রস্থ। একই সঙ্গে অনূর্ধ্ব-23 বাংলা দলের হেড কোচ ঋদ্ধিমান সাহার সঙ্গে বৈঠক করেন। অনূর্ধ্ব-19 হেড কোচ সৌরাশিস লাহিড়ীর সঙ্গে তিনি বসেন এবং একটা সার্বিক আলোচনা হয় যে রোডম্যাপ তৈরি করা হয় যে কী করা উচিত, কী করা উচিত নয় আগামীতে। একই সঙ্গে মহিলা ক্রিকেটেও কিন্তু ফোকাস রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঝুলন গোস্বামী, রুমিলি ধর, গার্গী ব্যানার্জিরা আজকে হাজির ছিলেন সিইবিতে। আর প্রশাসনিক স্তরেও একটা ম্যারাথন বৈঠক হয়। বলা যায় যে সৌরভ গঙ্গোপাধ্যায় পুজোর আগেই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। পুজোর আবহ থাকতে পারে, দুর্গাপুজোর আবহ এই মুহূর্তে একদম শহর কলকাতায় তিলোত্তমায় দেখা যাচ্ছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবিকে নতুন ভাবে সাজাতে, যাতে বাংলার ক্রিকেটের উন্নতি হয়, সেই জন্য আজকে কিন্তু ম্যারাথন বৈঠক করেছেন ক্রিকেট কোচদের সঙ্গে। ঝুলন গোস্বামীও ছিলেন, ঝুলন গোস্বামীর সঙ্গে, এবং একই সঙ্গে বাবলু কোলে, মদন ঘোষ, সঞ্জয় দাস, এরাও ছিলেন। প্রশাসনিক স্তরেও কিন্তু ম্যারাথন বৈঠক হয় আজকে। জয়জ্যোতি, আমাদের সময় এখন শেষ, একদম শেষ মুহূর্তে। তো আজকে স্টেডিয়াম বুলেটিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।